দাম নেই জমিতেই পচে নষ্ট হচ্ছে টমেটো। ক্ষমতা আঁকড়ে রাখতে জুলাই অভ্যুত্থানে নৃশংসতা চালানো হয়েছিল বলছে জাতিসংঘ। অন্তর্বর্তী সরকার শুধু সংস্কার নিয়ে ব্যস্ত বলছেন গয়েশ্বর চন্দ্র রায়। এবং সর্বশেষ জানাবো, হাসিনা সরকার গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত বলছে জাতিসংঘ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দাম নেই জমিতেই পচে নষ্ট হচ্ছে টমেটো। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে জমিতেই পচে নষ্ট হচ্ছে টমেটো। মাঠ জুড়ে টকটকে লাল টমেটো থাকলে কৃষক তা তুলে বিক্রি করছেন না। লাল পাকা টমেটোগুলো ঠুকরে খাচ্ছে শালিক সহ বিভিন্ন প্রজাতির পাখি। গাছেই ঝুলছে পাখির খাওয়া টমেটো। উপজেলার পাঁচগাঁও গ্রামের পদ্মাপাড়ের বিস্তীর্ণ জমিতে পাকা টমেটো নষ্ট হতে দেখা গেছে। কিছু কিছু জমির টমেটো কৃষকেরা নিরাশ হয়ে নিচ্ছেন আড়তে। আড়তদারও বেশি টমেটো আড়তে পাঠাতে নিষেধ করছেন, ফলে অনেক টমেটো জমিতেই পেকে নষ্ট হচ্ছে। টমেটো চাষি রহিম বাদশা বলেন, 28 ঘন্টা জমিতে টমেটো চাষ করেছি, এতে প্রায় 6 লাখ টাকা খরচ হয়েছে। মাত্র 50,000 টাকা বিক্রি করছি। এখন তো টমেটো বিক্রি হচ্ছে না, দিন দিন দাম কমছে। কৃষক লিটন বলেন, 5 পাখি জমিতে টমেটো চাষ করছিলাম, প্রায় 6 লাখ টাকা খরচ হয়েছে। এখন পর্যন্ত কোনো টমেটোই বিক্রি করতে পারিনি। শুনছি আড়তে 4 থেকে 5 টাকা কেজিতে টমেটো বিক্রি হচ্ছে। টমেটো তুলে আড়তে নিতে যে খরচ হবে সেই খরচ পাওয়া যাবে না। তিনি আরো বলেন, এই টমেটোগুলো দীপালি জাতের, বাহুবলী জাতেরও রয়েছে। কিছু কিছু জমিতে ব্রাকেট টমেটো রোপণ করেছে। সব টমেটোর ফলনই ভালো হয়েছে। ভালো হলে কি হবে, দাম তো নেই। এই সমস্ত জাতের টমেটো চাষে অনেক বেশি খরচ হয়। ভাদ্র মাসে আমরা জমিতে বীজ বপন করেছি, তারপর জমিতে টমেটো গাছগুলো বড় হওয়ার সাথে সাথে বাঁশ গেড়ে গাছগুলোকে বেঁধে দিয়েছি। কৃষক সোহেল বলেন, টমেটোর দাম নেই, টমেটো চাষ করে সব টাকা শেষ হয়ে গেছে। এখন যে নতুন করে অন্য জমিতে কিছু আবাদ করব সেই টাকা নেই। আমার অনেক জমি খালি পড়ে রয়েছে, লেবার নিয়ে যে চাষ করব সেই টাকা নেই। ক্ষমতা আঁকড়ে রাখতে জুলাই অভ্যুত্থানে নৃশংসতা চালানো হয়েছিল বলছে জাতিসংঘ। ভলকার তুর্ক বলেন, আমরা যে সাক্ষ্য এবং প্রমাণ সংগ্রহ করেছি তা ব্যাপক রাষ্ট্রীয় সহিংসতা এবং লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ডের এক উদ্বেগজনক চিত্র তুলে ধরে, যা মানবাধিকার লঙ্ঘনের মধ্যে সবচেয়ে গুরুতর এবং যা আন্তর্জাতিক অপরাধ গঠন করতে পারে। জাতীয় নিরাময় এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য দায়বদ্ধতা এবং ন্যায় বিচার অপরিহার্য। ক্ষমতা আঁকড়ে রাখতে সাবেক সরকার জুলাই গণঅভ্যুত্থানে নৃশংসতা চালিয়েছিল বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। তিনি বলেন, এই নৃশংস প্রতিক্রিয়া ছিল সাবেক সরকারের একটি পরিকল্পিত এবং সমন্বিত কৌশল, যা জনতার বিরোধিতার মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে চেয়েছিল। বিক্ষোভ দমন করার কৌশলের অংশ হিসেবে রাজনৈতিক নেতৃত্ব এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের জ্ঞাতসারে তাদের সমন্বয় ও নির্দেশনায় শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ব্যাপক নির্বিচারে গ্রেপ্তার ও আটক এবং নির্যাতন চালানো হয়েছে বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের অনুরোধে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় সেপ্টেম্বর মাসে একটি দল প্রেরণ করে, যার মধ্যে মানবাধিকার অনুসন্ধানকারী, একজন ফরেনসিক চিকিৎসক এবং একজন অস্ত্র বিশেষজ্ঞ অন্তর্ভুক্ত ছিলেন, যাতে মরণঘাতী ঘটনাগুলোর বিষয়ে একটি স্বাধীন ও নিরপেক্ষ তথ্য অনুসন্ধান পরিচালনা করা হয়। হাই কমিশনার বলেন, বাংলাদেশের জন্য এগিয়ে যাওয়ার সর্বোত্তম পথ হলো একটি বিস্তারিত প্রক্রিয়ার মাধ্যমে এই সময়ের সংঘটিত ভয়াবহ অন্যায়গুলোর সত্য উন্মোচন, নিরাময় এবং জবাবদিহিতার মুখোমুখি হওয়া এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ধারাবাহিকতার প্রতিকার করা এবং এর পুনরাবৃত্তি যাতে আর কখনো না ঘটতে পারে তা নিশ্চিত করা। অন্তর্বর্তী সরকার শুধু সংস্কার নিয়ে ব্যস্ত বলছেন গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, অন্তর্বর্তী সরকার শুধু সংস্কার নিয়ে ব্যস্ত। সরকার শুধু সংস্কারের কথাই বলে, তবে তাদের প্রধান কাজ হচ্ছে নির্বাচন দেওয়া, যা তারা করেছে না। বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বর্তমান সরকারের দায়িত্ব ছিল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে করা, তবে তাদের কাছ থেকে কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিও ভঙ্গুর। তাদের কাছ থেকে জনগণের দাবি পূরণ করার কোনো রোডম্যাপ পাওয়া যায়নি।
গয়েশ্বরচন্দ্র রায় আরো বলেন, গণতন্ত্রের প্রশ্নে আমাদের নেত্রী খালেদা জিয়া কখনো আপোষ করেননি। তিনি শুধু বিএনপির নেতা নন, তিনি 18 কোটি মানুষের নেত্রী। যদি সুষ্ঠু নির্বাচন হয়, বিএনপি ক্ষমতায় আসবে। আমরা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের দাবি জানাচ্ছি, একতরফা নির্বাচন নয়। তিনি দ্রব্যমূল্য বৃদ্ধির প্রসঙ্গে বলেন, বর্তমানে দ্রব্যমূল্য অত্যন্ত উচ্চ, কিন্তু যারা উৎপাদন করছে তারা ন্যায্য মূল্য পাচ্ছে না। বাজার ব্যবস্থা সিন্ডিকেট এখনো বিদ্যমান, যার বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ সরকার গ্রহণ করছে না। এছাড়া তিনি ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন জোরদারের কথা উল্লেখ করে বলেন, ফ্যাসিবাদের পতন ঘটাতে এক দফার আন্দোলন চলবে এবং সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে। গয়েশ্বরচন্দ্র রায় সরকারের প্রতি আহ্বান জানান যে তারা যেন দ্রুত সুষ্ঠু নির্বাচন প্রদান করেন, যাতে জনগণ তাদের অধিকার পুনরুদ্ধার করতে পারে। হাসিনা সরকার গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত বলছে জাতিসংঘ। গত বছর ছাত্র জনতার আন্দোলন চলাকালে ধারাবাহিকভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত ছিল শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের বিগত আওয়ামী লীগ সরকার নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলোর পাশাপাশি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত সহিংস গোষ্ঠীগুলো গত বছরের ছাত্র নেতৃত্বাধীন আন্দোলন চলাকালীন ধারাবাহিকভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত ছিল। উচ্চপদস্থ কর্মকর্তাদের সাক্ষ্য এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতে প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, বিক্ষোভকারী এবং তাদের সমর্থকদের উপর আক্রমণ ও সহিংস দমন পীড়নের জন্য একটি আনুষ্ঠানিক নীতি অনুসরণ করা হয়েছিল। এতে মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে, যা জরুরি ভিত্তিতে আরো তদন্তের প্রয়োজনীয়তা তুলে ধরে। বিভিন্ন বিশ্বস্ত সূত্রের তথ্যের ভিত্তিতে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, 1 জুলাই থেকে 15 আগস্টের মধ্যে প্রায় 1400 জন নিহত হয়ে থাকতে পারেন। আহত হয়েছেন হাজার হাজার মানুষ, যাদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর গুলিতে আহত হন। নিহতদের মধ্যে 12 থেকে 13% শিশু ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ পুলিশ জানায়, ওই সহিংসতায় তাদের 44 জন কর্মকর্তা প্রাণ হারান। প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভের সূত্রপাত হয়েছিল উচ্চ আদালতের সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহালের সিদ্ধান্তকে কেন্দ্র করে। তবে এর মূল কারণ ছিল আরো গভীরে। ধ্বংসাত্মক, দুর্নীতিগ্রস্ত রাজনীতি ও শাসন ব্যবস্থার ফলে সৃষ্টি হওয়া অর্থনৈতিক বৈষম্য। ক্ষমতা ধরে রাখতে আওয়ামী লীগ সরকার এই বিক্ষোভ দমন করতে ধারাবাহিকভাবে আরো সহিংস পন্থা অবলম্বন করেছিল। গণবিরোধিতার মুখে ক্ষমতা ধরে রাখার জন্য সাবেক সরকার সচেতনভাবে পরিকল্পিত ও সমন্বিত কৌশল হিসেবে এই নৃশংস দমন নীতি গ্রহণ করেছিল, বলেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক। তিনি আরো বলেন, বিক্ষোভ দমন কৌশলের অংশ হিসেবে শত শত বিচার বহির্ভূত হত্যা, ব্যাপকভাবে নির্বিচার গ্রেপ্তার ও আটক এবং নির্যাতন সংঘটিত হয়েছে এবং তার রাজনৈতিক নেতৃত্ব ও শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের জ্ঞাতসারে তাদের সমন্বয় ও নির্দেশনায় পরিচালিত হয়েছে বলে যথেষ্ট বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে। আমাদের সংগ্রহ করা সাক্ষ্য ও প্রমাণ ভয়াবহ একটি চিত্র তুলে ধরে, যেখানে রাষ্ট্রীয় সহিংসতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তু করে হত্যাকাণ্ড চালানো হয়েছে। এটি মানবাধিকার লঙ্ঘনের অন্যতম গুরুতর উদাহরণ, যা আন্তর্জাতিক অপরাধ হিসেবে গণ্য হতে পারে, যোগ করেন ভলকার তুর্ক। তিনি আরো বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ এবং জাতীয় পুনর্মিলনের জন্য জবাবদিহিতা ও ন্যায় বিচার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের অনুরোধে জাতিসংঘের মানবাধিকার দপ্তর গত সেপ্টেম্বরে বাংলাদেশে একটি দল পাঠায়। এই দলে মানবাধিকার তদন্তকারী, একজন ফরেনসিক চিকিৎসক এবং একজন অস্ত্র বিশেষজ্ঞ অন্তর্ভুক্ত ছিলেন, যারা প্রাণঘাতী এসব ঘটনার উপর স্বাধীন ও নিরপেক্ষ অনুসন্ধান পরিচালনা করেন। অন্তর্বর্তীকালীন সরকার তদন্ত প্রক্রিয়া উল্লেখযোগ্য সহযোগিতা করেছে, প্রয়োজনীয় প্রবেশ অধিকারের অনুমতি দিয়েছে এবং বিপুল পরিমাণ প্রাসঙ্গিক নথিপত্র সরবরাহ করেছে। সরাসরি বিক্ষোভ দমন প্রক্রিয়ার সঙ্গে জড়িত সাবেক উচ্চ পদস্থ কর্মকর্তা এবং অন্যান্য অভ্যন্তরীণ সূত্র জানায়, সাবেক প্রধানমন্ত্রী ও শীর্ষ কর্মকর্তারা নিরাপত্তা গোয়েন্দা বাহিনীকে পরিচালনা করেন এবং তাদের পর্যবেক্ষণ করেন। এই বাহিনী ব্যাপক অভিযান চালিয়ে বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করেছে অথবা নির্বিচারে গ্রেপ্তার ও নির্যাতন করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, নিরাপত্তা বাহিনী পরিকল্পিতভাবে এবং অবৈধ উপায়ে বিক্ষোভকারীদের হত্যা বা পঙ্গু করে দেওয়ার কৌশল নেয়। এমনকি কিছু ঘটনায় লোকজনকে খুব কাছ থেকে গুলি করার প্রমাণও পাওয়া যায়। জাতিসংঘ প্রতিবেদনে বেশ কয়েকটি ঘটনার বিস্তারিত বিশ্লেষণ করা হয়েছে, যার মধ্যে আবু সাইদের ঘটনাটি অন্যতম।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এক বিক্ষোভ চলাকালে তিনি পুলিশের উদ্দেশ্যে হাত প্রসারিত করে বলেন, আমাকে গুলি করো। ভিডিও ফুটেজে স্থির চিত্র এবং ভুয়া অবস্থান প্রযুক্তি ব্যবহার করে তদন্তকারীরা তার হত্যাকাণ্ডের ঘটনাটি কিভাবে ঘটেছিল তা সাক্ষ্য প্রমাণের জন্য পুনর্নির্মাণ করেন। প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের সঙ্গে এর মিল পাওয়া গেছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।